আচ্ছা দেখেন, আমরা সোশ্যাল পলিসি পড়ছিলাম, আজকে আমরা একটু দেখবো যে গোলস অফ সোশ্যাল পলিসি, যে সোশ্যাল পলিসির লক্ষ্যগুলো কি। আমরা বৈশিষ্ট্য মোটামুটি গত ক্লাসে দেখেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল পলিসিস প্রমোট থ্রি মেইন গোলস, অর্থাৎ এখানে আমরা তিনটা প্রধান লক্ষ্যকে দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে বলা হচ্ছে যে সামাজিক যে নীতি, সেটা তিনটা গোলকে বা পারপাসকে সার্ভ করে। একটা হচ্ছে দে প্রোটেক্ট সিটিজেন্স এগেইনস্ট দ্য রিস্ক এন্ড ইনসিকিউরিটিজ দ্যাট মোস্ট পিপল ফেস ওভার দ্য কোর্স অফ দেয়ার লাইফ। অর্থাৎ জনগণ যখন তাদের জীবন জীবিকা নির্বাহ করতে গিয়ে যে ধরনের অনিরাপত্তা অথবা হুমকিগুলোকে ফেস করে থাকে, সেগুলো থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্যই সাধারণত আমরা সামাজিক নীতিগুলোকে গ্রহণ করে থাকি। কেউ একটা উদাহরণ দিতে পারবেন এটার? ক্লাস একটুখানি পার্টিসিপেটরি ওয়েতে হতে হবে। যারা চাকরি বাকরিতে আছেন, যারা মনে করেন যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, সরকারি চাকরিতে আছেন, সোশ্যাল পলিসি রিলেটেড ওয়ার্কের সাথে আছেন, তারা ক্লাস, কেউ বলতে পারবেন যে 1 নম্বর গোলটা যে আমি বললাম, এটাকে উদাহরণ দিয়ে যদি, এক্সাম্পল দিয়ে যদি বলতে বলি, তাহলে কেউ কি একটা উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দিবেন যে এটা কি বলেছি আমি? আচ্ছা, আমি একটা ধরিয়ে দেই, নেক্সট আপনারা বলেন। এখানে আমরা বলেছি যে সোশ্যাল পলিসির মাধ্যমে গভর্নমেন্ট কি চায়, চায় যে তার সিটিজেনরা যাতে যে কোনো ধরনের রিস্ক এবং ইনসিকিউরিটি থেকে সেফ থাকুক। সে ফর এক্সাম্পল, আমাদের দেশে ফ্লাড হয়, আমাদের দেশে আর্থকুয়েক হয়, এগুলো কি এক ধরনের রিস্ক না আমাদের জীবনে? কি করলাম? জি ম্যাম, রিক্স। এই যে ইনসিকিউরিটি বা রিস্কটা আমাদের হচ্ছে যখন, কারণ ফ্লাড কি আপনি জানেন যে বলে কয়ে আসবে যে আমি ফ্লাড আসতেছি বা অমুক তারিখে আসবো? এটা তো নিশ্চয়ই ফ্লাড আমাদের বলে না। সো ইটস আ ডিজাস্টার, যে কোনো সময়ই হতে পারে। ফ্লাডের নর্মাল যে বৃষ্টির সময় তখনও হতে পারে, বৃষ্টি ছাড়াও হঠাৎ করে বিভিন্ন ধরনের ঢল থেকে হতে পারে, ল্যান্ডস্লাইড হতে পারে, আর্থকুয়েক হতে পারে, বিল্ডিং ধসে পড়ে যায়। আমরা এরকম অনেক দুর্ঘটনা দেখি। সো এই ধরনের দুর্ঘটনাগুলোতে সাধারণত কি থাকে, আমাদের ডিজাস্টারের যে পলিসি আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি, তার আন্ডারে কি গভর্নমেন্টের কিছু রূপরেখা থাকে না? যে এদেরকে যারা এই ধরনের এফেক্টেড পিপল হবে তাদেরকে কোন আশ্রয় কেন্দ্রে রাখা হবে, তাদের প্রিপেয়ার্ডনেস কেমন হবে, তাদের পোস্ট পিরিয়ডে কি ধরনের সার্ভিস গুলো দিতে হবে, এগুলো কিন্তু সব পলিসিতে বলা থাকে। তাহলে এই যে আমরা কথাটা বললাম যে সোশ্যাল পলিসি প্রোটেক্ট সিটিজেন্স, এটা সোশ্যাল পলিসি আসলে নাগরিকদেরকে রক্ষা করে কি থেকে? রিস্ক এন্ড ইনসিকিউরিটি থেকে, যেটা তারা তাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে পায়। ইভেন আপনারা দেখবেন যে একজন ব্যক্তি, সে রাষ্ট্রকে কন্ট্রিবিউট করেছে তার 65 বছর যাবত, তারপরে সে রিটায়ারমেন্টে গিয়েছে, তো রাষ্ট্র তাকে কি দেয়? আমাদের কিছু সোশ্যাল ইয়ে আছে না, ইন সিকিউরিটি ম্যানেজমেন্ট আছে না, যেমন পেনশন দেয়। পেনশন কি? পেনশন হচ্ছে বৃদ্ধ বয়সের যে নিরাপত্তাহীনতা, সেইটাকে ফেস করার জন্য গভর্নমেন্ট কর্তৃক আমাদের যারা সরকারি জবের সাথে তাদেরকে দেওয়া হয়, যাতে করে পরিবার হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে না যেতে পারে। তাহলে এটাও কিন্তু এক ধরনের ইনসিকিউরিটি থেকে রক্ষা করার জন্য সিটিজেনদেরকে সোশ্যাল পলিসিতে আমাদের বলা আছে। আমি কি বোঝাতে পেরেছি 1 নম্বরটা উদাহরণের মাধ্যমে? জি। নম্বর জি বলেছি যে, ম্যাম, পেরেছি। জি ম্যাম। ওকে, দে প্রমোট ইকুয়ালিটি অফ অপরচুনিটি। সোশ্যাল পলিসি কি চায়? সুযোগ সুবিধার সমতা চায়। অর্থাৎ আপনারা কিছুদিন আগেই বাংলাদেশে দেখেছেন আন্দোলন, তাই না? কেন এই আন্দোলনটা হয়েছিল? Or the students, they could understand that when the quota process is actually applying, then the opportunity is not equally distributed. তারা মনে করছিল সুযোগগুলো আমরা সমানভাবে পাচ্ছিলাম না। সো যে কারণে তারা এটাতে প্রোটেস্ট করেছিল। বাট নর্মালি আমাদের কি হয়, যে সোশ্যাল পলিসিতে এমন কিছু ধারা থাকে যাতে করে সুযোগ সুবিধাগুলোকে অ্যাভেইল করতে পারে, যে যে স্তরের আছে তাদের সবার জন্য। হ্যাঁ, এই ধরনের কিছু অপরচুনিটি গুলো যাতে প্রমোট করবে এমন ইকুয়ালিটি, যাতে অপরচুনিটি গুলোকে আপনি দেশের নাগরিক হিসেবে এনজয় করতে পারেন। অর্থাৎ ইউ আর এন্টাইটেলড টু এনজয় দ্য দোজ অপরচুনিটিস হুইচ ইউ আর অ্যাকচুয়ালি এন্টাইটেলড টু গেট। আপনি যেটা পাওয়ার জন্য, মানে ভোগ করার জন্য আপনি ইয়ে আছেন, এন্টাইটেলড আছেন। তো এই রকম জায়গাগুলোতেও আমাদের সোশ্যাল পলিসি কিন্তু এটা বলে দেয়। যেমন মনে করেন একটা ডিজেবল শিশু,
তাদের জন্য গভর্নমেন্ট কি বলে দিয়েছে, যদি সে অন্যের জন্য হার্মফুল না হয় তাহলে রেগুলার স্কুলগুলোতে সে লেখাপড়া করার জন্য গেলে কোনো স্কুল তাকে ফিরিয়ে দিবে না। এই যে মনে করেন এই বাচ্চাটার বাবা মা কখনোই তাকে স্কুলে নিতে পারতো না, কারণ স্কুল আগেই বলতো না না না, এটা তো সুস্থ বাচ্চা, আর গার্ডিয়ানরা কমপ্লেইন করবে, সো উই কান্ট টেক ইউর বেবি, এটা বলছে। কিন্তু রাষ্ট্র যখন আইন করছে বা সোশ্যাল পলিসির আন্ডারে এটাকে নিয়ে আসছে, তখন কিন্তু একটা স্কুল কর্তৃপক্ষ এটা সরাসরি বলতে পারে না। কেন? বিকজ এটা রাষ্ট্রীয় আইন কর্তৃক লিপিবদ্ধ হয়ে আছে যে তাকে এই সুযোগটা দিতে হবে। সো সাচ আ ওয়ে আসলে সোশ্যাল পলিসি আমাদেরকে অপরচুনিটি গুলো ইকুয়াল ওয়েতে সকল নাগরিকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। অ্যান্ড দে অ্যালিভিয়েট পভার্টি। আরেকটা হতে পারে সোশ্যাল পলিসি হচ্ছে দারিদ্র দূরীকরণের সাথে সম্পৃক্ত। কেন? কারণ আপনারা জানেন যে সোশ্যাল পলিসিতে আমাদের যেটা বলা থাকে যে রাষ্ট্রের প্রত্যেক নরনারী তাদের পছন্দ অনুযায়ী কাজের সাথে সম্পৃক্ত হবে এবং তারা রাষ্ট্র উন্নয়নে অবদান রাখবে। অর্থাৎ যখন আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন তখন আপনার বেকারত্ব হ্রাস হবে। গভর্নমেন্ট কিন্তু বেকারত্ব দূর করার জন্য প্রচুর পরিমাণে নীতিমালা গ্রহণ করে থাকেন, যাতে করে বেকার যুবকদের মধ্যে কোনো হতাশা না আসে, বেকার যুবকরা যাতে কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে না পড়ে। এবং এটার মাধ্যমে তারা মেইনলি চায় যে রাষ্ট্রে যাতে কোনোভাবেই দারিদ্র বেড়ে না যায় বা দারিদ্র ছড়িয়ে না পড়ে। তাহলে আমরা এখানে সোশ্যাল পলিসির মোটা দাগে যদি বলি, আমরা তিনটা উদ্দেশ্য দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জনগণকে বিভিন্ন ধরনের রিস্ক এবং ইনইকুয়ালিটি থেকে সেভ করা। 2 নম্বর হচ্ছে ইকুয়াল অফ অপরচুনিটিসটাকে মেনটেন করা। এবং 3 নম্বর হচ্ছে দারিদ্র দূর করা। এই তিনটা আমরা মোটা দাগে দেখছি। এবার আমরা যদি আরো অন্যভাবে সোশ্যাল পলিসির পারপাস গুলোকে দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে ফার্স্টলি সোশ্যাল পলিসি রিফার্স টু এনি গভর্নমেন্ট অ্যাকশন aimed at addressing social need such as issues of employment, education, healthcare, housing, sustenance. That means সরকারের যে কোনো কার্যক্রম যেটা সামাজিক চাহিদাকে আহ, আহ, অন্তর্ভুক্ত করে গ্রহণ করা হয়। সোশ্যাল পলিসি বলতে বোঝানো হচ্ছে গভর্নমেন্টের সেই কার্যক্রম যা সামাজিক চাহিদা পূরণের লক্ষ্যে গৃহীত হয়। যেমন সামাজিক চাহিদা কি? যেমন বেকারত্ব দূর করা, যেমন বলছি ইস্যুস অফ এমপ্লয়মেন্ট, কর্মক্ষেত্রে বেকারত্ব দূর করা, শিক্ষা ক্ষেত্রে শিক্ষার বৈষম্য দূর করা, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস সকলের কাছে পৌঁছে দেওয়া। যেমন আমরা যারা ওয়েল অফ ফ্যামিলি থেকে আসি, দেখা যায় আমরা হেলথ ফ্যাসিলিটিস গুলো কোথায় নেই, কেউ ল্যাব এইডে নিচ্ছে, কেউ এভার কেয়ারে নিচ্ছে, কেউ হয়তো গ্রিন লাইফে নিচ্ছে, হ্যাঁ, যে যত বড় বড় হসপিটাল আছে সেগুলো নিচ্ছে। যারা একদম নিচ্ছে হ্যাঁ, বিভিন্ন জায়গায় গিয়ে তারা চিকিৎসা নিচ্ছে। আর যারা এই কোনো জায়গায় যেতে পারে না তারা কোথায় যাচ্ছে? তারা কিন্তু গভর্নমেন্ট সরকারি হসপিটাল গুলোতে বিশাল টিকেটের লাইন দিয়ে দাঁড়িয়ে সার্ভিসটা নিচ্ছে। তার মানে হচ্ছে রাষ্ট্র সব ধরনের ব্যবস্থাই কিন্তু রেখেছে। এখন তার সামর্থ্য কি, সে কতটুকু পারচেজ করতে পারবে, তার ক্যাপাসিটি অনুযায়ী সে সেটাকে অ্যাভেল করবে। তাহলে আমাদের সোশ্যাল নিড গুলোকে যখন চিন্তা এবং তার সমাধান করার উদ্দেশ্যে সরকার যখন কোনো কর্মসূচি নির্ধারণ করে, আমরা সেটাকেই সোশ্যাল পলিসি বলেছি। তাহলে এই যত সোশ্যাল নিড সোশ্যাল পলিসি হাউস সোসাইটি কিভাবে সামাজিক চাহিদাগুলো ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়েলফেয়ারের যে 4টে স্ট্রিমে আপনারা পড়তে এসেছেন, আপনাদেরকে আমরা সোশ্যাল পলিসি পড়াচ্ছি। ওয়াই? বিকজ সো দ্যাট ইউ কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট সোশ্যাল পলিসি অ্যাকচুয়ালি ট্রাই টু address needs which make the different kinds of problems. And if you could find the society a problem free society, then you have to address those problems, you have to resolve these problems, and how to do it, আপনি এটা করবেন কিভাবে,
that for that reason you need the knowledge, and that knowledge will come from the academic discipline. আপনি সোশ্যাল পলিসির কোনো জ্ঞান যদি আপনার না থাকে, আপনি যদি না বোঝেন যে পলিসি কি, কিভাবে কাজ করে, কিভাবে একটা পলিসি তৈরি হয় একটা রাষ্ট্রের, তাহলে গভর্নমেন্ট কি করছে না করছে আপনি তো তার আলোচনায় নিয়ে আসতে পারবেন না। গভর্নমেন্ট যদি ভুল করে সেটা সমালোচনা আপনি করতে পারবেন না। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে একটা হচ্ছে আমাদের সোশ্যাল নিড গুলোকে অ্যাড্রেস করা সোশ্যাল পলিসির একটা পারপাস, অন দ্য আদার হ্যান্ড একাডেমিক ডিসিপ্লিনে সোশ্যাল পলিসিকে স্টাডি করা, এটাও হচ্ছে আমাদের সোশ্যাল পলিসির আরেকটা লক্ষ্য। আমরা যদি এগুলোকে আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু মার্শাল, অর্থাৎ মার্শাল একজন ইকোনমিস্ট, তিনি কি বলেছেন? আপনারা যারা ইকোনমিক্স সম্বন্ধে আইডিয়া আছেন তারা জানেন। তো উনি কি বলেছেন? উনি বলেছেন সোশ্যাল পলিসির লক্ষ্যগুলো হচ্ছে, এক, পভার্টি ইরাডিকেশন। তিনি দারিদ্র্যকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন, যে যে কোনো দেশ রাষ্ট্র যখন সোশ্যাল পলিসি করে তার মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। অর্থাৎ আপনি যদি সামাজিক চাহিদাগুলোকে ওভারকাম করতে চান, সামাজিক চাহিদা বা সমস্যাগুলোকে ওভারকাম করেন, তাহলে আপনার লক্ষ্যটা কি? যদি সমাজের সমস্যা এবং ইয়েগুলো চাহিদা না থাকে, তার মানে তো আমরা অনেকটাই দারিদ্র্য মুক্ত। সো এইটার মাধ্যমে আসলে পোভার্টি বা দারিদ্র্যকে দূর করার চেষ্টা করা হয়। 2 নম্বর, মার্শাল বলেছেন দ্য ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলফেয়ার, অর্থাৎ কল্যাণের সর্বোচ্চ বৃদ্ধি। এমন ভাবে কল্যাণকে সমাজের জন্য আমাদের সোশ্যাল পলিসির মাধ্যমে আনতে হবে, যেটা সমাজে কি করবে, একটা দীর্ঘ সময় স্থায়িত্ব বা টেকসই রূপে অবস্থান করবে। আপনি আজকে পলিসি নিলেন, কালকে আর এটাকে আপনি বাস্তবে রূপ দিতে পারছেন না, আপনি ফেলিওর হলেন এবং পলিসি বাতিল হয়ে গেল, তাহলে লাভটা কি? লাভটা কোনোই লাভ নাই, এতে সময়, অর্থ, এগুলো আমাদের মানে নষ্ট হলো। যেমনটা আপনারা যদি দেখেন, গত গভর্নমেন্টের রিজিউমে আমরা দেখেছি যে শিক্ষা ইয়ে নিয়ে, কারিকুলা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, এবং শিক্ষা কারিকুলাটা অনেকে চেয়েছে, অনেকে গার্ডিয়ান লেভেল থেকে চায় and very effective one. এটা অত্যন্ত কার্যকরী একটা কারিকুলা ছিল, but we can't implement it. Why? Because this curricula, if we want to implement this one in our country, we need the teaching staff, very effective teaching staff. We need the trained up teaching staff. We need the infrastructural facilities of the schools, and we need the students and the guardians knowledge also regarding this kind of syllabus. কিন্তু আমরা এই কোনো একটা অ্যাক্টরের কাছে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলাম না, কারণ আমাদের ওইভাবে গড়েই ওঠেনি। আপনি একটা রাষ্ট্রে গেলে দেখবেন যে তারা কি করে, রাষ্ট্রগুলো তাদের একটা এডুকেশনাল সিস্টেমকে গ্রো করায়। আমাদের এক দেশে দেখেন কতগুলো সিস্টেম গ্রো করেছে। আপনি যদি খুব ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এডুকেশন আছে, আমাদের দেশে ইংলিশ মিডিয়াম এডুকেশন আছে, আমাদের দেশে বাংলা মিডিয়াম এডুকেশন আছে, আমাদের দেশে ইংলিশ ভার্সন এডুকেশন আছে। So lots of education streams are there. So people could not understand which kind of educational stream we should follow, and from which segment we can do the good or the best result, and that result will give you the opportunity to get the good job. So job market এ গিয়ে যখন এই সব ক্লাসের স্টুডেন্টরা এক জায়গায় হচ্ছে, তখন একটা হযবরল অবস্থা আমাদের পৌঁছে যাচ্ছে। এতে করে যেটা হচ্ছে যে আমাদের যারা চাকরির বাজারে দেখা যাচ্ছে একটা বিরাট ধরনের কম্পিটিশন, যে কম্পিটিশনটাকে আমি অন্তত মনে করি ইটস আ আনইকুয়াল কম্পিটিশন, অর্থাৎ অসম প্রতিযোগিতা। কেন? কেউ দেখা যাচ্ছে প্রচন্ড রকম ইংলিশে ভালো, কেউ দেখা যাচ্ছে প্রচন্ড রকম জেনারেল নলেজে ভালো, কেউ দেখা যাচ্ছে সায়েন্সে ভালো, কেউ দেখা যাচ্ছে, ফর এক্সাম্পল আপনারা কিছুদিন আগে বিসিএস প্রিলিমিনারি হয়ে গেল, যারা দিয়েছেন তারা জানেন যে প্রশ্নটাতে সায়েন্সকে খুব বেশি, মানে সায়েন্সের যে কোয়েশ্চেন গুলো হয়েছে এটা একদম পিওর সায়েন্সের যদি না হয়, little bit difficult to give the answer or to provide the answer. তো এরকম যদি হয়, তো তখন কিন্তু আমাদের কি হবে, স্টুডেন্টরা যারা জব মার্কেটে আসছে তাদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করবে। সে হয়তো ভাববে আমি গ্রাম থেকে এসেছি, আমি তো
অত ভালো ইংলিশ জানি না। যে ইংলিশ মিডিয়াম থেকে আসছে সে ভাবছে আমি তো এত ভালো ইংলিশ জানি যে আমি একেবারে ভাইবা বোর্ড ফাটিয়ে দেব। তো এই যে একজনের মধ্যে ভয় আরেকজনের মধ্যে জয়, এই জিনিসগুলো আমাদের সমাজে আনইকুয়াল একটা ডিস্ট্রিবিউশন বা আনইকুয়াল একটা সিচুয়েশন তৈরি করে। ফলে যেখানে আনইকুয়াল থাকবে, যেখানে ইনইকুয়ালিটি থাকবে, সেখানে ওয়েলফেয়ার বিলং করবে না। দ্যাট ইজ ওয়াই এখানে মার্শাল বলেছেন দ্য ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলফেয়ার পলিসি একমাত্র পন্থা যেটার মাধ্যমে আমরা এই ধরনের ইকুয়ালিটিটাকে আমাদের মতো গরিব দেশে আমরা আনতে পারবো না, এই সত্যকে মেনে নিতে হবে। সো হোয়াট উই ক্যান ডু টু বেসড অন দ্য ইকুয়ালিটি, সরি নট ইকুয়ালিটি, ইকুইটি। আমাদেরকে ইকুইটির ভিত্তিতে আসলে এই সুযোগ সুবিধাগুলোকে বন্টন করা অথবা এই সাপোর্ট গুলোকে অ্যাভেল করার জন্য চেষ্টা করতে হবে। এবং এ কারণেই তারা বলেছে যে সোশ্যাল পলিসির মধ্যে এটা বলা থাকবে যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা একটু অকওয়ার্ড ব্যাকওয়ার্ড পজিশনে আছে, তারা কিভাবে তাদের কল্যাণটাকে এনশিওর করবে। রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে এমন কিছু ব্যবস্থা যেটার ফলশ্রুতিতে যে আপনি একজন জেনারেল মেইন স্ট্রিম পিপল হিসেবে আপনি যে সুযোগটা পাচ্ছেন, সেম কম্পিটিশনে কিন্তু একজন এটাকে কি বলে যেন নৃতাত্ত্বিক, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কেউ আসতে পারছে না, কারণ আপনার মাতৃভাষা বাংলা বা তার মাতৃভাষাটা কিন্তু বাংলা না। সে যখন লেখাপড়াটা শুরু করেছে সে তার নিজের ভাষার সাথে শুরু করেছে, অথবা সে বাধ্য ছিল বাংলাতে শুরু করতে। ফলে আপনি দেখেন আমাদের ইংলিশে এত কষ্ট হয় কেন? বিকজ ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ ইংলিশ, নেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক একইভাবে আদিবাসীদের জন্য বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্য কিন্তু তার বাংলাটা তার নেটিভ ল্যাঙ্গুয়েজ না। ফলে আপনি যত সহজে আপনার বাংলাকে ধারণ করতে পারেন সে ততটা পারে না। ফলে দেয়ার আর সাম কাইন্ড অফ প্রবলেমস। এই জন্য এখানে বলা হয়েছে গভর্নমেন্টকে সোশ্যাল পলিসির মাধ্যমে এমন কিছু ব্যবস্থা নিতে হবে যেটার মাধ্যমে আমরা ইকুয়ালিটি এনশিওর করতে পারবো না, বাট বেসড অন দা ইকুইটি, আমরা সাম্যতার ভিত্তিতে, নট বেসড অন সমতায় নয়, আমরা সাম্যতার ভিত্তিতে সুযোগ সুবিধাগুলোকে এমন ভাবে প্রোভাইড করব যাতে করে রাষ্ট্র ওই সুবিধাগুলোকে প্রতিটা সেগমেন্টের কাছে, স্পেশালি যারা মার্জিনালাইজড, যারা ব্যাকওয়ার্ড, যারা অকওয়ার্ড পজিশনে আছে, যারা ডেস্টিটিউট পিপল আছে, they will get the benefit of the opportunities। অর্থাৎ রাষ্ট্রের সেই সুযোগ সুবিধাগুলোকে তখন উপকারভোগী হতে পারবে। এই জন্য মার্শাল ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলফেয়ার কথাটা বলেছেন। দ্য পার্সুট অফ ইকুয়ালিটি আমি অলরেডি দুটোকে মিক্স করে বলে ফেলেছি। আরেকটা হচ্ছে যে আমাদের লক্ষ্যটা কি থাকবে, আমাদের টার্গেটটা থাকে, পার্সুটটা থাকে কিসের জন্য? ইকুয়ালিটি, সমতা। বাট এখন আপনাকে যদি একজন ডিসেবল ব্যক্তির সাথে একটা কম্পিটিশনে এনে দেয় তাহলে আপনাদের পক্ষে কি সেটাকে মনে হবে যে আমি যদি এখন আপনাদের মতো সুস্থ মানুষকে একটা ডিসেবলদের কম্পিটিশনে এনে দেই তাহলে কি সেটা ইকুয়ালিটি এনশিওর হবে? আপনাদেরকে যদি আমি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাথে সমান ধরে নিয়ে কাজ শুরু করি তাহলে কি সেটা হবে? হবে না। আপনাকে যদি আমি দালিত বা ইয়ে শ্রেণী, বেদে বা দালিত সম্প্রদায়ের সাথে এনে দাঁড় করিয়ে দিয়ে বলি বোথ অফ ইউ আর ইকুয়াল, তাহলে কি এটা হবে? হবে না। তাহলে বুঝতে হবে আমাদের সমাজ ব্যবস্থা, এছাড়াও আমাদের রুরাল আরবান এরিয়া গুলোতেও কিছু ইয়ে থাকে, ডিফারেন্স থাকে, এগুলো আমাদের ইকুয়ালিটির পথে বাধা থাকে। তাই গভর্নমেন্টকে সোশ্যাল পলিসির মাধ্যমে আসলে ইকুয়ালিটির দিকে আমরা ধাবিত হব, কিন্তু ইকুইটির মাধ্যমে হব। এই জিনিসগুলোকে এখানে বলা হয়েছে। তাহলে আমরা মার্শালের বক্তব্যে তিনটা লক্ষ্য পেলাম সোশ্যাল পলিসির। একটা হচ্ছে পভার্টিকে দূর করতে হবে, দুই কল্যাণকে ম্যাক্সিমাইজেশন অর্থাৎ সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে হবে, তিন সমাজে যাতে সমতা অর্থাৎ প্রত্যেকের কাছে যেন রিসোর্স ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয়, প্রত্যেকে যেন বেনিফিট গুলোকে অ্যাভেল করতে পারে সমানভাবে, প্রত্যেকে যেন অপরচুনিটিটা সমানভাবে পায়, এই জিনিসগুলোকে এনশিওর করতে হবে। টিটমাস কি বলেছেন? টিটমাস আবার আরো তিনটার কথা বলেছেন। তিনি বলেছেন পলিসি ইজ ডিরেক্টেড টু প্রোভাইড ওয়েলফেয়ার ফর সিটিজেন। তো আমরা যদি মার্শালের সাথে টিটমাসের এই লক্ষ্যটাকে যুক্ত করি তাহলে আপনারা দেখবেন যেটা মার্শাল বি তে বলেছেন টিটমাস সেটাকেই এ তে নিয়ে এসেছেন। অর্থাৎ পলিসি কি হয়? পলিসি সাধারণত নাগরিকের কল্যাণের জন্যই ধাবিত হয়ে থাকে, অর্থাৎ নাগরিকরা যাতে একটা সমাজে বসবাস করে তারা পূর্ণরূপে কল্যাণের ভাগিদার হয়, সেই কথাটাই উনি বলেছেন। 2 নম্বর, পলিসি ইনক্লুডস ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ নন ইকোনমিক অবজেক্টিভস, যে প্রত্যেকটি সোশ্যাল পলিসিতে শুধু আর্থিক বিষয় থাকবে না, নন ইকোনমিক ইস্যুও থাকবে। নন ইকোনমিক কেমন? যেমন আপনি দেখেন আমাদের রাষ্ট্রে আমরা যদি হাউজিং পলিসি গুলো দেখি, আমাদের এখনকার বর্তমানের হাউজিং পলিসি গুলো কেমন? আপনি যদি একটু সূক্ষ্মভাবে ফ্ল্যাট বাড়ি যারা বিক্রি করে বা যারা কিনেছেন
মিউট সেটা যদি আপনারা দেখেন, নো, সবাই মিউট থাকবেন, যখন আমি কথা বলবো মিউট, আমি যখন কথা বলার সুযোগ দিব ডেফিনেটলি ইউ উইল স্পিক আউট। তো নন ইকোনমিক অবজেক্টিভসটা কেমন? আপনারা যদি ফ্ল্যাট বাড়িগুলোর দিকে ঠিক আছে তাকান, বলো। বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাট বাড়িগুলো কেমন হয়, যে হাজবেন্ড ওয়াইফ দুই বাচ্চা এদেরকে কেন্দ্র করে। তো যখন এরকম থাকে তখন কি হয়, যে মানুষ বাধ্য থাকে বাবা মাকে, অর্থাৎ তাদের যে বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে বাইপাস করে তারা ওই বাড়িগুলো, ফলে তাদেরকে তখন রাখতে পারে না। এখন এ কারণেই কিন্তু এই জিনিসটাকে বলা হয়েছে যে ইকোনমিকটা আছে, আমাদের পলিসি অবশ্যই আমাদের অর্থনৈতিক ইস্যুগুলোকে দেখবে, কিন্তু কার ওখান থেকে কথা আসছে সেটা একটুখানি বন্ধ করতে হবে, প্লিজ মিউট এভরিবডি। আদারওয়াইজ আপনার এটা কি নাম, শফিকুল ইসলাম লিটন, আপনার মাইকটা সম্ভবত অন আছে, একটু কাইন্ডলি অফ করে দেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা হচ্ছে যে পলিসি কি করবে তাহলে, ইকোনমিক এবং হচ্ছে আপনার একই সাথে নন ইকোনমিক, অর্থাৎ আপনার চাওয়া পাওয়া গুলো, আমাদের সব চাওয়া কিন্তু ইকোনমিক থাকে না, আমাদের অনেক কিছু কেমন থাকে, যেমন বৃদ্ধ পিতামাতা আপনার সাথে থাকতে চায় কিন্তু আপনি তাকে রাখতে চান না, এটা কিন্তু আপনার জন্য ইকোনমিক পারপাস, তার জন্য এটা ইমোশনাল পারপাস, অর্থাৎ তিনি সাইকোলজিক্যালি একটা সাপোর্ট চান আপনার কাছে, এটা নন ইকোনমিক। সো আপনি সেই সাপোর্টটা তাকে দিচ্ছেন না কেন? বিকজ আপনি তাদেরকে কি করে দিচ্ছেন, যে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, গ্রামের বাড়িতে রাখছেন, বলছে ঠিক আছে তোমাদের খরচ পাঠাবো, একসময় খরচ বন্ধ করে দিলে। এবং আমরা আজকাল দেখতে পাই অনেক ধরনের ফ্যামিলি, ইভেন আপনারা দেখেন যে ছোটখাটো ইস্যুতে অনেক পরিবারের মধ্যে আজকাল মারামারি, খুনোখুনি, এই বিষয়গুলো হয়ে যাচ্ছে। মানে একটা বাজারে গেলে আপনি দেখবেন যে একটা মাছের দামও যা মনে হয় তার চেয়ে ইয়ের দাম, কি বলে, মানুষের জীবনের দাম অনেক কম, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা চলে গিয়েছি। সো দিস আর দ্য ইস্যুস, যে আমাদেরকে চিন্তা করতে হবে যখন আমরা সোশ্যাল পলিসি তৈরি করব, তখন ইকোনমিক ইস্যুর বাইরেও আমাদেরকে নন ইকোনমিক ইস্যুগুলোকে ওখানে রাখতে হবে। সে ফর এক্সাম্পল, আপনারা দেখেন যে আমাদের ভ্যালু ডিগ্রেডেশন, কেউ একজন উদাহরণ দিবেন যে এই মুহূর্তের সমাজে আমাদের ভ্যালু ডিগ্রেডেশনের দুই একটা এক্সাম্পল কে কে দিতে পারবেন, একটু বলেন। কেউ একজন বলেন প্লিজ। যেমন ম্যাডাম, ছাত্র শিক্ষক সম্পর্ক খুব মারাত্মক একটা ডিক্রিয়েট করেছে। ভেরি গুড। কারণ আর কেউ, আর কেউ? এতগুলো স্টুডেন্ট, কেউ তো কথা বলেন। আচ্ছা, আপনাদের কিন্তু 50% স্টুডেন্টও হচ্ছে না, হোয়াটস রং উইথ ইউ? মানে অন্য ক্লাসগুলোতে কেমন স্টুডেন্ট হচ্ছে, এরকমই 38 40 এরকমই কি? এরকমই ম্যাম। ওয়াই? আপনার কি 60 স্টুডেন্টস না? নাম্বার অফ স্টুডেন্টস কত আপনাদের? 60। 60? তাহলে ম্যাম 60 মেবি অনেকে হচ্ছে লিঙ্কটা পাচ্ছে না, অনেকে, আমার মনে হচ্ছে এটা আর কি। কেন কেন, আমরা তো গ্রুপে দিচ্ছি, এটা তো দেখতে পাওয়ার কথা। তারা কি গ্রুপের সাথে অ্যাড নাই? ম্যাম আছে, সবাই গ্রুপের সঙ্গে আছে। হ্যাঁ, লিংক আচ্ছা, দেখতে পাচ্ছি না তারপরেও এরকম যদি অভিযোগ আপনারা মনে করেন যে পর্যন্ত করেনি। ব্যক্তিগতভাবে কেউ হয়তো গ্রুপে ঢুকতে পারছে না, তাহলে আপনারা একটুখানি শেয়ার করেন তাদের সাথে, যাতে তারা ক্লাসটা করার সুযোগ পায়। কারণ এক ম্যাডাম, ঘন্টা পূর্বের দুইটা ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারি নাই, গ্রুপের ইয়াটাই পাই নাই, লিংকটাই পাই নাই। তাই? ওহো, আমার জি তো ম্যাম। আপনাদের সাথে, না না, আপনাদের সাথে আমার মনে হয় আজকে দ্বিতীয় ক্লাস, তাই না? জি ম্যাম, আমি প্রথম হ্যাঁ। ক্লাস আপনার প্রথম ক্লাসটাও করছিলাম, কিন্তু তারপর থেকে আমি আবার আপনার ক্লাসটাই অ্যাটেন্ড করতে পারছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এনিওয়ে, আপনারা একটুখানি দরকার হলে অফিসের সাথে যোগাযোগ করে নামটা আসলে আপনাদের এই গ্রুপে এসেছে কিনা এটা দেখেন। আমার ধারণা অনেক সময় নাম গ্রুপের সাথে না থাকার কারণে হয়তো আপনারা এটার লিঙ্কটা যে দিচ্ছে, প্রোভাইড করছে, এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন না, হতে পারে, আই ডোন্ট নো। এগুলো টেকনিক্যাল ইস্যুগুলো যারা ভালো বুঝেন একটু তারা হেল্প করেন, যারা এটার মধ্যে নাই, কেমন? হ্যাঁ, এই যে আপনারা যেটা বলেছেন ইটস ভেরি গুড এক্সাম্পল, যে আমরা আমাদের ভ্যালু ডিগ্রেডেশন, এটা হচ্ছে নন ইকোনমিক অবজেক্টিভ। তাহলে এটা কি আপনাদের কি মনে হয় পলিসিতে এটাকে কি ইনক্লুড করা উচিত, যে একটা সমাজ স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচার যদি টিকে থাকে, সেটা ভ্যালু, নর্মস, এগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটার উপরে থাকা উচিত? কি বলেন, আপনাদের মতামত কি? থাকা উচিত না উচিত না? অবশ্যই থাকা অবশ্যই উচিত। থাকা উচিত ম্যাম।
এক্স্যাক্টলি, আমি অন্তত মনে করি যে প্রত্যেকটা সমাজ ব্যবস্থার মধ্যে কিছু ভ্যালু থাকতে হবে। আপনি যদি আইনকে আপনার নিজের হাতে তুলে নিয়ে বলেন যে আমি আইন কে ব্যবহার করব, তাহলে সেই সমাজে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কখনোই ভালো হবে না। কারণ একটা রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা কিন্তু সেটারই একটা প্রতিফলন লক্ষ্য করছি যে আমাদের সমাজ ব্যবস্থায় প্রতি জায়গায় এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অনেক ক্ষেত্রে ভেঙে পড়েছে। এখন এটার জন্য একতরফা কোনো পার্টিকুলার গ্রুপ অফ পিপুলকে আমরা দোষ দিলে হবে না, এটা পুরো সমাজের মধ্যেই এমন একটা ভ্যালু, নর্মস, এগুলোর যে অবক্ষয় ঘটেছে, সেখান থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তো এই জন্য এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে কিছু কিছু জিনিস আছে, এগুলো নন ইকোনমিক অবজেক্টিভ। এটা পলিসিতে হয়তো বলা নাই, কিন্তু পলিসিতে বলা থাকবে। যেমন আমাদেরকে স্পষ্টভাবে বলা আছে যে ক্লাস যখন আমরা নিব স্টুডেন্টদেরকে, তখন আমরা নীতি কথা অর্থাৎ ইথিক্যাল কিছু ইস্যু আপনাদের সাথে শেয়ার করতে পারি, ওয়াই, যাতে করে আপনাদের মধ্য থেকে ইথিক্যাল গ্রাউন্ডটা একেবারে নাই হয়ে না যায়। ঠিক আছে, এটার জন্য। আচ্ছা, এনিওয়ে, দেন থার্ড নাম্বার কি বলেছে? সোশ্যাল পলিসি ইনভলভ সাম মেজার্স অফ প্রোগ্রেসিভ রিডিস্ট্রিবিউশন ইন কমান্ড ওভার রিসোর্সেস ফ্রম রিচ টু পোর। যে কথাটা মানে মার্শাল আসলে এতটা ক্লিয়ার করে বলেনি, এখানে সেটা ক্লিয়ার করে বলা হয়েছে যে সোশ্যাল পলিসি অবশ্যই এমন কিছু ব্যবস্থা নিবে যেটার মাধ্যমে প্রগতিশীল একটা পুনর্বন্টন হবে। কিসের? সম্পদের। যে সম্পদের, কারণ আমরা দেখেছি যে যারা অর্থনৈতিকভাবে কারো ইয়ে থেকে কি কোনো সাউন্ড আসছে? এক ধরনের একটা একটা সাউন্ড আসছে, একটু কি সবাই চেক করবেন? সবাই মিউট আছেন যে? হ্যাঁ, বন্ধ হয়েছে এখন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কমান্ড থাকতে হবে। যদি কমান্ড না থাকে রিসোর্সের উপরে, তাহলে কি রিচ আর পোরের গ্যাপটা বাড়বে। আর যে সমাজে রিচ এন্ড পোরের গ্যাপ আছে, সেই সমাজ আনইকুয়াল, সেখানে ইকুয়ালিটি এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখন আপনারাই বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় রিচ আর পোর কি, আমরা কি ইকুয়ালিটি দেখতে পাই, না এখানে ডিস্ট্রিবিউশনের কিছু ঝামেলা রয়েছে? কি মনে হয় আপনাদের, আমাদের সোসাইটিকে যদি আমরা ইয়ে করি, দেখি? আমাদের সমাজ তো ইকুয়াল নয় ম্যাডাম, কারণ আমাদের হ্যাঁ, সম্পদ, হ্যাঁ, মেজরিটি সম্পদ মাইনরিটির হাতে। এবং এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা একটা ভালো কথা বলেছেন যে আসলে আমাদের সমাজে ইকুয়ালিটি নাই। যদি থাকতো তাহলে কেউ রাজপ্রাসাদে থাকতো, আর কেউ থাকে, আর কেউ আপনার ফুটপাতে মানে খালি রাস্তার উপরে, পেভমেন্টের উপরে শুয়ে থাকে। জাস্ট এই দুই চিত্র যদি আমরা অবলোকন করি, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের সমাজ ব্যবস্থা আমরা এটা নেই। আচ্ছা, এটা তো আমরা দুজন আসলে সোশিওলজিস্ট বা ইকোনমিস্টের কথা বললাম, বাট ওভারঅল আমরা যদি বলি যে সোশ্যাল পলিসির লক্ষ্যগুলো কি কি, তার সাথে আমরা কি বলবো? সোশ্যাল পলিসির লক্ষ্য হচ্ছে সমাজে বিদ্যমান যে সামাজিক সমস্যাগুলো আছে সেগুলোকে মোকাবেলা করা। সোশ্যাল পলিসির লক্ষ্য কি হচ্ছে? একটা পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনা। কারণ আপনারা জানেন যে যে পরিবর্তনটা অপরিকল্পিত, অদক্ষ, এবং যে পরিকল্পনার মধ্যে কোনো ভিশন নাই, ফিউচার কোনো প্ল্যান নাই, সেই পরিকল্পনা দিয়ে আপনি কখনোই কিছু করতে পারবেন না। সমাজের ইতিবাচক কোনো পরিবর্তন আসবে না। সেই জন্য আমাদের সোশ্যাল পলিসির একটা অন্যতম লক্ষ্য হচ্ছে যে আমাদের প্ল্যান সোশ্যাল চেঞ্জ লাগবে, আনপ্ল্যান্ড না। মাথায় রাখতে হবে যে আনপ্ল্যান্ড না, প্ল্যান্ড একটা আহ আহ ইয়ে থাকতে হবে, যে কি বলে, প্ল্যান্ড একটা মানে পরিকল্পিত কিছু মেজার থাকতে হবে, যার উপরে আমরা সোশ্যাল চেঞ্জ গুলোকে নিয়ে আসতে পারবো। আরেকটা হচ্ছে পভার্টি এলিভিয়েশন। আমরা এটা নিয়ে অলরেডি বলে ফেলেছি যে দারিদ্রটা সমাজের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনারা দেখবেন বাংলাদেশের দারিদ্র্যের যদি স্ট্যাটিস্টিক্সটা নেন, তাহলে আপনারা দেখবেন এখনো আমাদের দেশে আলট্রা পোর বিদ্যমান, এখনো আমাদের দেশে মানে অ্যাবসলিউট পভার্টি রয়েছে। তার মানে কি আমাদের দেশে এখনো আপনারা রাস্তাঘাটে চলতে গেলেই দেখবেন গাড়ির কাছে এসে হাত পাচ্ছে কেউ, ভিক্ষা করছে। তো এগুলো কি শো করে? এগুলো শো করে একটা সমাজের মধ্যে আমাদের যে দারিদ্র্যের যে অংশটা রয়েছে সেই জায়গাটা। এছাড়াও প্রতি বছর আপনারা দেখবেন বন্যার কারণে, নদী ভাঙনের কারণে, ল্যান্ডস্লাইডের কারণে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের কারণে, হ্যাঁ, যে ফ্যামিলি গুলো ইয়ে হয়ে যায়, মানে এফেক্টেড হয়, তারা কিন্তু মাথা উঁচু করে আবার আগের ইকোনমিক কন্ডিশনটা ফিরিয়ে নিয়ে আসা, ইটস ভেরি টাফ
হ্যাঁ, এটা খুবই খুবই কঠিন, এটা সহজে পারা যায় না। ফলে কি হয়, একদিকে কিছু দরিদ্র তো আছেই, আরেকদিকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন গুলো দারিদ্র্যের মাত্রাকে বাড়াচ্ছে। সেটা ডিজাস্টারের কারণে হোক, সেটা প্রাকৃতিক ন্যাচারাল কারণে হোক, সেটা আমাদের নিজস্ব কিছু অনভিজ্ঞতা প্রসূত পদ্ধতি গ্রহণের ফলে হোক, যেভাবেই হোক না কেন। তো সেই জন্য পোভার্টি এলিভেশন, আমি আমি যে ইংল্যান্ডে একটা সেমিনারে অ্যাটেন্ড করেছিলাম, ওখানে আপনার যে থমাস পোগে, যার নাম আপনারা শুনেছেন কিনা আমি জানি না, থমাস পোগে ছিলেন হচ্ছেন আপনার পোভার্টির উপরে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি প্রচুর গবেষণা করেছেন, এবং তিনি বলেছিলেন যে সারা বিশ্বে যে পোভার্টিটা আছে এটা দূর করতে মাত্র সময় দরকার যে 1 থেকে 10 দিন। যদি উন্নত বিশ্ব আপনার সত্যিকার অর্থে তারা মনস্থির করে যে হ্যাঁ আমরা দারিদ্র্য দূর করতে চাই। অ্যাকচুয়ালি কেউ চায় না, কারণ তারা কি চায়, উন্নত বিশ্ব চায় যে আপনি তার উপর ডিপেন্ডেন্ট থাকেন, কারণ যতক্ষণ ডিপেন্ডেন্ট থাকবেন ততক্ষণ আপনি উঁচু গলা করে কথা বলবেন না। তো সেই কারণে ওরা সব সময় কিন্তু এই ট্রিক্সটাই খাটিয়ে থাকে যে কিভাবে একজন মানুষকে আরেকজনের উপরে ইয়ে করে প্রভাবিত করে তাকে দেয়। এবং এটা আপনারা জানেন, নর্থের যে কান্ট্রি গুলো ফার্স্ট ওয়ার্ল্ড হিসেবে জানি, তারা সবসময় এটা সেকেন্ড এবং থার্ড ওয়ার্ল্ড এর সাথে এটা করে এসেছে। তারা আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড, লিস্ট কি বলে ডেভেলপড ওয়ার্ল্ড, এরকম নানান রকম নাম দিয়ে আমাদেরকে কিন্তু এক ধরনের খাটো বা রেসিজমের একটা বহিঃপ্রকাশ তারা ঘটিয়ে থাকে। তো সেই কারণে আমরা পভার্টি এলিভিয়েশনের কথাটা বলেছি এখানে, যে সোশ্যাল পলিসি চায় যে একটা সমাজে যদি পভার্টি এলিভিয়েটেড হয়ে যায় তাহলে ওই সমাজের যে মানুষের মধ্যে বন্টন ব্যবস্থা এটা বেড়ে যেতে পারে। 4 নম্বর এর আছে এনশিওর সোশ্যাল সিকিউরিটি। এটা তো আমরা বললামই যে সোশ্যাল পলিসিতে যেমন আমাদের বৃদ্ধ বয়সের নিরাপত্তার জন্য পেনশনের ব্যবস্থা আছে, গ্র্যাচুইটির ব্যবস্থা আছে, হ্যাঁ, তারপরে আমাদের বিভিন্ন ধরনের ইনক্রিমেন্টের ব্যবস্থা আছে। আমরা যখন কোনো একটা কিছুতে এটাকে কি বলে, যে আমরা যখন ট্রেন্ড আপ হই অথবা ভালো একটা জবে যাই, সো তখন আমাদেরকে এই জিনিসগুলো দেওয়া হয়। তো এই সোশ্যাল সিকিউরিটির যে ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে সেটা থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে জনগণ মেনে নিতে চাইবে না। ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স, অফ হিউম্যান রিসোর্স এন্ড অপরচুনিটি। আরেকটা হচ্ছে সম্পদের পুনর্বন্টন, সমানভাবে পুনর্বন্টন করতে হবে। প্রত্যেকটা পরিবার যদি তার নিজের সদস্যদের মধ্যে এই পরিমাণটা সমান ভাগে ভাগ করে দেয়, রাষ্ট্র যদি তার নাগরিকদের মধ্যে সমানভাবে তার সম্পদকে বন্টন করে দেয়, তাহলে দেখবেন যে আমাদের সমাজ ব্যবস্থায় আর কোনোভাবেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। ফলে রিসোর্স ডিস্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ। এনশিওর ম্যাক্সিমাম ওয়েলবিং অফ সোসাইটি। এখানে যেটা বলা হয়েছে যে সমাজের সর্বোচ্চ কল্যাণ, যেটা আমরা অলরেডি পারপাজের বা গোলের মধ্যে প্রথমেই বলে নিয়েছি। আপহোল্ড দ্য রাইটস অফ মার্জিনাল পিপুল। এখানে আরো ঝেড়ে কাশা হয়েছে যে যারা প্রান্তিক লোকজন, অর্থাৎ যারা সমাজে পিছিয়ে পড়া, যারা সমাজ দুর্দশাগ্রস্ত, এরা হচ্ছে প্রান্তিক, যাদেরকে আমাদের ইনক্লুসিভ করতে হলে একেবারে ডেভেলপমেন্টের সেন্টারে আনতে হবে। কিন্তু এরা ডেভেলপমেন্টের সেন্টারে নাই, এরা আছে ডেভেলপমেন্টের একদম কর্নারে। সো এরা হচ্ছে মার্জিনালদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। প্রপার রিসোর্স ইউটিলাইজেশন। আরেকটা হচ্ছে আমাদের সম্পদ আছে, সীমিত সম্পদ, কিন্তু এই সীমিত সম্পদকে আমাদের কি করতে হবে, এই সম্পদকে আমাদের ব্যবহার উপযোগী করতে হবে। এবং আমরা এটাকে সোশ্যাল সায়েন্সের ভাষায় বলি রিসোর্স মোবিলাইজেশন, অর্থাৎ সঞ্চালন করা। আপনি একটা সম্পদকে ফেলে রাখলে সেটা কি হবে, মনে করেন আপনার একটা কম্পিউটার আছে, এখন আপনি বসেই আছেন চাকরির আশায়, আপনার কোথাও চাকরি হচ্ছে না। আজকাল তো আউটসোর্সিং এর জব গুলো খুব নাম করেছে না? আপনি তো আপনার এই কম্পিউটারটাকে ব্যবহার করে আউটসোর্সিং জব গুলোর সাথে যুক্ত হয়েও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন না? যদি আপনি এটা করেন তাহলে কি হবে, আপনার রিসোর্সটাকে আপনি ইউটিলাইজ করেছেন। এগুলোকে আমরা বলি, যখন কোনো পতিত সম্পদকে, পড়ে থাকা সম্পদকে আমরা ব্যবহারের আওতায় এনে কাজ করি, তখন সেটাকে যেমন আমরা বলি প্রপার ইউটিলাইজেশন, একই সাথে আমরা বলি রিসোর্স মোবিলাইজেশন, সঞ্চালন করা, নড়াচড়া করা। জিনিসটা এখানে ছিল, সেটা এখান থেকে সরিয়ে আরেক জায়গায় নিলাম, যাতে করে আমি আরো ভালো কোনো অপরচুনিটিকে অ্যাভেল করতে পারি। তো এই জন্য এই জিনিসগুলোকে বলা হয়েছে যে আমাদের কি বলে যে সোশ্যাল ছিল এটা পলিসির মধ্যে, যে এইগুলো আমাদের লক্ষ্য, যে আমরা কি কি করব। কত নম্বরে আছি, গোল। এরপর আরো দেখা যাচ্ছে ইনক্রিজ দ্য রোল অফ সোশ্যাল ইনস্টিটিউশন। আমাদের যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান আছে, যেমন ধর্ম হতে পারে, পরিবার হতে পারে, বিবাহ হতে পারে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে আরো বাড়ানোর কথা বা জোরদার করার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। এস্টাবলিশ অর্গানাইজ সোশ্যাল স্ট্রাকচার। এছাড়াও
আমাদের যে সামাজিক কাঠামো আছে, হ্যাঁ, এই সমস্ত কাঠামোগুলোকে আমাদের সুসংগঠিত করতে হবে। আর সোশ্যাল জাস্টিস, আমরা সমাজ ব্যবস্থার মধ্যে অবশ্যই আমাদের সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠিত না করতে পারি, সে ফর এক্সাম্পল, আমি কাউকে সুযোগ সুবিধা দিচ্ছি, কাউকে দিচ্ছি না। আপনি আমার পরিচিত, তাই আমি আপনাকে সুযোগটা দিলাম, বাট আমি এখানে আপনার মেধার কোনো সুযোগ দিলাম না, তাহলে এগুলো কিন্তু এক ধরনের নেপোটিজম। যেখানে নেপোটিজম আছে, যেখানে অন্যের অর্থকে ব্যবহার করার প্রবণতা রয়েছে, হ্যাঁ, তখনই আমরা বুঝি যে এখানে সোশ্যাল জাস্টিসটা ব্যাহত হচ্ছে। তাহলে সোশ্যাল জাস্টিসকে ব্যাহত না করে যেতে হয়, সেই জিনিসগুলোকে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। মেকিং দ্য ফিল্ড অফ ডেভেলপমেন্ট প্ল্যানিং, আর একটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনার স্তরগুলোকে, অর্থাৎ উন্নয়ন পরিকল্পনার যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্র করতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা যেগুলো দিলাম, যে নর্মালি আমরা কিছু ব্যক্তির নাম বলেছি, মার্শাল টিটমাস, বা ওভারঅল বলতে গেলে আমরা 3টা বলেছি, দেন আমরা 2টা বলেছি, তারপর আবার মার্শাল টিটমাসের নাম দিয়ে বলেছি, এবং ওভারঅল আসলে বলেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সোশ্যাল পলিসির যে লক্ষ্যগুলো আছে, যদি আপনাদের প্রশ্ন আসে তাহলে কি এখন পারা যাবে যে আমরা কি কি লক্ষ্যগুলো বলেছি সেগুলো। ইম্পর্টেন্ট এরিয়াজ অফ সোশ্যাল পলিসি, আমরা সোশ্যাল পলিসির ইম্পর্টেন্ট এরিয়া গুলো কি, আপনাদেরকে বলা হবে যে সামাজিক নীতির পরিধি আলোচনা করো, এটা কতটা দূর, মানে দূর পর্যন্ত এটা ব্যাপ্ত, আমরা কোন কোন এরিয়া গুলোকে আসলে সোশ্যাল পলিসির অন্তর্ভুক্ত করতে পারি। যেমন প্রথমে এরা এখানে বলেছে, এটা যদিও আমাদের দেশের না, হ্যাঁ, এটা ইন্ডিয়ার একজন ভদ্রলোক, তিনি তার মতো করে বলেছেন। আমরা এই জায়গাগুলোতে আমাদের কথা বলবো। সে ফর এক্সাম্পল, তারা বলেছে দ্য ওয়েলফেয়ার স্টেট, বাংলাদেশ ওয়েলফেয়ার স্টেটের মধ্যে পড়ে না। হ্যাঁ, যেহেতু আমরা ওয়েলফেয়ার স্টেট না, সো ডেফিনেটলি আমাদের এই পয়েন্টটা বাদ হয়ে যাচ্ছে। আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ আমাদের যে আহ, দেশে যে প্রবলেমটা আমরা সবচেয়ে বেশি ফেস করি, বলেন তো আপনারা কয়েকটা প্রবলেমের নাম বলেন, আগে দেখি আপনাদের আইডিয়া দেখি। এটা বাদ দিয়ে আপনারা বলেন প্রবলেম গুলো কি কি, যেগুলোর উপরে আসলে সোশ্যাল পলিসি হওয়া উচিত। কি মনে হয় আপনাদের? কয়েকটা নাম বলেন। যেমন ম্যাডাম লোডশেডিং। একটা গেল, তারপরে ম্যাডাম বেকারত্বের জন্য। বেকারত্ব সমস্যা। বেকারত্ব, ভেরি গুড, বেকারত্ব একটা হতে পারে। আর আর ম্যাম অনেক আমি ম্যাডাম দারিদ্রতা। দারিদ্র একটা হতে পারে, ভেরি গুড। দেন তারপরে ম্যাডাম সাম্যতার ভিত্তি। ম্যাম ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, ভেরি গুড। ম্যাম নারী নির্যাতন। নারী নির্যাতন হতে পারে, কত শিশু আচ্ছা। আমরা যৌতুক। ভেরি গুড, আমরা অনেকগুলো পেয়ে গিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখি এখন আপনাদের সাথে মিলাই। একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যে হেলথ কেয়ার, আপনারা স্বাস্থ্য নিয়ে কেউ কোনো কথা বলেননি। স্বাস্থ্য আমাদের একটা জায়গা যেখানে পলিসির দরকার আছে, কারণ আপনি দেখেন আমাদের দেশে যারা পারচেজ করতে পারে তারা উন্নত স্বাস্থ্য ব্যবস্থাটা পায়। অন দা আদার হ্যান্ড, আমাদের যারা এটা পায় না, তারা কিন্তু কোথায় যায়? তারা কিন্তু ওই 10-20 টাকার টিকিট করে ওই তাহলে এটাকে আমাদের বুঝতে হবে। সোশ্যাল হাউজিং, আমাদের হাউজিং এর প্রবলেম আছে। সোশ্যাল এক্সক্লুশন, অনেকেই আমাদের ডেভেলপমেন্টের সেন্টার থেকে দূরে অবস্থান করছেন। ক্রাইম এন্ড ক্রিমিনাল জাস্টিস, যে ওরা ছাড়া আসলে আইনের বিভিন্ন ঘাটগুলো বুঝা, হ্যাঁ, এই জিনিসগুলোর জন্য খুব দরকার। তাহলে আমাদের দেশে ক্রাইম এবং ক্রিমিনাল জাস্টিস একসাথে আছে। এছাড়াও লেবার রেগুলেশন, আমাদের যে ক্রিমিনাল জাস্টিস, লেবার রেগুলেশন, হেলথ কেয়ার, এডুকেশন পলিসি, সোশ্যাল কেয়ার। আমরা কি এই প্রত্যেকটা জিনিসকে বুঝতে পারছি যে কতগুলো এরিয়া আমরা ইনক্লুড করেছি সোশ্যাল পলিসিতে? জি ম্যাম। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি যে ইম্পর্টেন্স অফ সোশ্যাল পলিসি। আমরা সোশ্যাল পলিসির কি কি গুরুত্বগুলো, আমাদের কথাগুলো ওভারল্যাপিং, কিন্তু আপনাদের পরীক্ষার সময় আরেকটা কথা এখানে বলে রাখি, যারা বাংলায় লিখবেন তাদের জন্য কিন্তু আমাদের বিভিন্ন বাংলা বই আছে, যেগুলোর মধ্যে এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে পয়েন্ট আকারে পেয়ে যাবেন। এবং কেউ আপনারা চেষ্টা করবেন পরীক্ষার সময় প্রত্যেকে পয়েন্টগুলো ভালো মতো পড়ে তার ব্যাখ্যাটাকে বুঝে নিবেন। কোনোভাবেই যেন পয়েন্ট আপনাদের এমন না হয় যে আপনারা লিখে নিয়ে আসছেন বা কিছু। আপনি যদি মনে করেন আপনি ইংলিশে করবেন, তাহলে সবগুলো প্রশ্নের উত্তরই ইংলিশে দিতে হবে। আর আপনি যদি মনে করেন বাংলায় দিবেন, তাহলে সবগুলো প্রশ্ন উত্তর আপনাকে বাংলাতেই দিতে হবে। আমি যেটা বলছি সেটা শোনেন। সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতায় আমরা নর্মালি জেনারেলি আসলে ইংলিশটাকে ইয়ে করি, প্রেফার করি এই স্টেজে।
তবে অনেক সময় দেখা যায় কিছু কিছু স্টুডেন্ট তারা বাংলায় লেখে। আপনি যদি বাংলায় লিখেন আমরা তো আর না করতে পারবো না, কারণ ইউনিভার্সিটির রুলস এর মধ্যে নাই। তবে আমরা এনকারেজ করি যে আপনারা এই লেভেলে একটা মাস্টার্স যখন করতে এসেছেন তখন এটাকে ইংলিশেই পড়েন, কারণ একটা ইংলিশ বই, ইংলিশ এক্সাম্পল প্রচুর পাওয়া যায়। বাংলায় সব ইস্যুর উপরেই যে আপনি বই পাবেন তা কিন্তু না। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেটার হচ্ছে ইংলিশে লেখা। কিন্তু কেউ যদি নেহায়েতি মনে করেন যে আমি ইংলিশে আসলে লিখে উঠতে পারবো না, আমার নম্বর খারাপ হবে বা রেজাল্ট ভালো হবে না, তখন আপনারা বাংলার বইগুলো দেখে সেটা করতে পারেন। আমি বাংলার বইয়ের রেফারেন্স দিতে পারছি না, আপনারা লাইব্রেরিতে গিয়ে এই টপিকের উপরে বললে পরে আমাদের এখানকার অনেক টিচারের লেখা বইও আছে, বাইরের বিভিন্ন কলেজের টিচারদের বইও আছে, এই সোশ্যাল পলিসির উপরেই আছে, যে সামাজিক নীতি ও পরিকল্পনা এই নামে বই আছে। তো আপনারা সেগুলো নীলক্ষেত থেকে কম দামে কিনে সেগুলো 2-4 জন মিলে সবাই মিলে ফটোকপি করে নিতে পারেন। সবাই ভাগ করে নিলে টাকা হয়তো 10 টাকাও পড়লো না ভাগে, হ্যাঁ 250-300 টাকা করে এইসব বইয়ের দাম। তো আমি কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রেফার করব যে আপনারা ইংলিশটা লিখেন। ইংলিশটা ইটস ভেরি গুড, ইজি, এবং সেটা আপনার খাতার যে একটা ওয়েট সেটাকেও বাড়ায়। কিন্তু নেহায়েত যদি আপনার কাছে মনে হয় যে ইংলিশটা আমাদের জন্য কঠিন হচ্ছে, তখন তো আমরা প্রতি বছরই দেখা যায় 2-1টা খাতা বাংলায় পাই। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস দে অ্যান্সার ইন ইংলিশ, কারণ আপনারাই বিভিন্ন বড় বড় জায়গায় চাকরি করছেন, দেশের বাইরে যাবেন। আপনি যত ইংলিশটাকে ব্যবহার করবেন ভোকাবুলারিটা আপনার বাড়বে। ওই ইস্যুতে কথাগুলো বলতে গেলে এই ইংরেজিগুলো তখন আপনাকে আর ঘাটতে হবে না, এটা মাথায় থেকেই যাবে। সেই জন্য আমরা প্রেফার করি যে আপনারা ইউ উইল রাইট ইন ইংলিশ, ইউ জাস্ট ইউজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইংলিশ, এইটা। আচ্ছা, এবার আসা যাক যে সোশ্যাল পলিসির গুরুত্বটা কি। একটা হচ্ছে সোশ্যাল পলিসি হচ্ছে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা প্রি কন্ডিশন, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আমাদের সোশ্যাল পলিসি। কেন? এখন আপনি দেখেন যে আমরা যে সামাজিক নীতিগুলো করি, আমার অর্থনৈতিক ডেভেলপমেন্টে এই নীতিগুলো কিভাবে কাজ করে আপনি যদি একটু ভালো মতো খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের প্রতিটি সামাজিক নীতিকে বাস্তবায়ন করতে গেলে অর্থের প্রয়োজন। যে অর্থটা আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় হয়ে থাকে, এবং অর্থনীতির যে মানে অর্থনৈতিক যে পলিসিগুলো আছে সেখানে কিন্তু এই খাতগুলোকে বলা থাকে। এবং আপনারা জানেন যে অর্থনৈতিক পলিসি আর হচ্ছে আপনার মানে ইকোনমিক পলিসি আর সোশ্যাল পলিসিকে আসলে আজকের এই যুগে একবিংশ শতাব্দীতে এসে আপনি কোনো একদম শার্প ডিফারেন্স করতে পারবেন না, কারণ বোথ আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। এরা একে অপরের উপরে পরিপূরক এবং একে অপরের উপরে ডিপেন্ডেন্ট। আমরা এই দুটো পলিসিকে দেখি যে ইকোনমিক পলিসি বাস্তবায়ন করতে গেলে সোশ্যাল পলিসির দরকার, কারণ মানুষ সমাজ নিয়ে যে ইকোনমিক পলিসিটা আপনি নিচ্ছেন সেটা তো সমাজেই অ্যাপ্লাই করবেন। তো সমাজের মানুষ যদি সেটাকে না বোঝে, না গ্রহণ করতে চায়, তাহলে তো আপনার এটা বাস্তব রূপ হবে না। তো সেই কারণে ইকোনমিক পলিসির যেমন প্রয়োজন সামাজিক পলিসিকে, ঠিক একইভাবে সামাজিক পলিসিও বাস্তবায়ন করতে গেলে আমার ইকোনমিক পলিসির মধ্যে সেগুলোর উল্লেখ থাকতে হয়। গাইড টু সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, আরেকটা হচ্ছে যে আমাদের সমাজ কল্যাণমূলক যত কর্মসূচি আমরা দেখি, যেমন আপনি দেখেন বিধবা ভাতা, তারপরে হচ্ছে বৃদ্ধ ভাতা, তারপরে আরো কি কি ভাতা আছে না, সেটা হচ্ছে তাহলে গাইড টু সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম। এটা কি করে? সোশ্যাল পলিসি আমাদেরকে পলিসি হচ্ছে এক ধরনের গাইডলাইন, নীতি নির্ধারণী কিছু দিক নির্দেশনা দেয়, যেটার মধ্যে বলা থাকে যে গভর্নমেন্ট কোন ধরনের কর্মসূচি নিবে। যেমন সোশ্যাল পলিসিতে বলা থাকে যে যে সমস্ত কর্মজীবী মা আছে তাদের শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার থাকলে তারা অনেক বেশি মাথা ঠান্ডা করে রাষ্ট্রকে তাদের টাইমটা ইনভেস্ট করতে পারে এবং তাদের প্রোডাক্টিভিটি বাড়ে। এটা হচ্ছে সোশ্যাল পলিসির কথা। আর সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামটা কি? ডে কেয়ার সেন্টার স্থাপন করা। কর্মসূচিতে বলে তাহলে কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার সেন্টার করা হোক, কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল করা হোক। দিস আর দ্য প্রোগ্রামস। কিন্তু এই প্রোগ্রামসটা কিসের ভিত্তিতে নেওয়া হলো?
সোশ্যাল মানে উইমেন পলিসিতে বলা আছে যে নারীদেরকে যদি আমরা ক্ষমতায়িত করতে চাই, নারীদেরকে যদি আমরা প্রোডাক্টিভ ওয়ার্কের সাথে যুক্ত করতে চাই, তাহলে উই নিড সাম কাইন্ড অফ facilities. We have to provide, the state should provide some kind of facilities to the women so that they will come to the job market and they will do the job and they will contribute to the state, and the state will be benefited and the economy will be sustainable, economy will be more smooth. তো এই জিনিসগুলোকে পেতে গেলে এই যে দেখেন, তাহলে গাইড টু সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, আমি কি প্রোগ্রামটা নিব, দ্যাট ডিপেন্ডস অন দ্য সোশ্যাল পলিসি। 2 নম্বর বলেছি ওয়াইডেন দ্য প্যাথ অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, আমাদের সামাজিক উন্নয়নের যে রাস্তাটা আছে এটাকে সুপ্রশস্ত করে দেয়। অর্থাৎ যখন আমি সোশ্যাল পলিসির আলোকে একটা রাষ্ট্রের প্রতিটি স্তরের জনগণের জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিচ্ছি, একটা রাষ্ট্রের প্রতিটি স্তরের জনগণের জন্য আমি শিক্ষার ব্যবস্থা করছি, একটা রাষ্ট্রের প্রতিটি স্তরের জনগণের জন্য আমি ডিজাস্টারের মতো কি বলে এটাকে, প্রাকৃতিক দুর্যোগ বলেন, সোশ্যাল ডিজাস্টার বলেন, সবকিছু থেকে জনগণকে সুরক্ষা দিতে চাচ্ছি। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে আমার দেশ উন্নয়নের পথে হাঁটছে এবং সেই পথটা আরো প্রশস্ত হচ্ছে। তো সেই জন্য আমরা এখানে সোশ্যাল পলিসিকে একটা অন্যতম গুরুত্বের জায়গা দিয়েছি যে এটা সামাজিক উন্নয়নের পথকে প্রশস্ত করে দেয়। এলিমিনেট সুপারস্টিশন, যেহেতু সোশ্যাল পলিসি সমাজের বিভিন্ন সোশ্যাল নিড গুলোকে অ্যাড্রেস করে, ফলে স্বাভাবিকভাবে একটা সমাজের মধ্যে যে ধরনের কুসংস্কার, কুপ্রথা বা যে সমস্ত ভুল বুঝাবুঝির যে ধ্যান ধারণা এগুলো সমাজে থাকে এগুলোকে দূর করে দেয়। তাহলে একটা সোশ্যাল পলিসি কিভাবে দূর করে? সে ফর এক্সাম্পল আমাদের দেশে অনেক ইনফর্মাল এডুকেশন এগুলো প্রোভাইড করা হচ্ছে। তো যেমন একটা সময় কি ছিল, আপনারা যদি একটু 50-এর দশকের দিকে যান দেখবেন যে সমাজে মানুষ বলতো মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। সো কেউ এটা কি যেন বলে, কন্ট্রাসেপটিভ ইউজ করতো না। পরবর্তীতে ফলে 50-এর দশকে যখন আমাদের দেশে বিদেশ থেকে এসে বললো জনসংখ্যা বাংলাদেশের একমাত্র সমস্যা, তাহলে জনসংখ্যা কমানোর জন্য তাদেরকে কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে, কিন্তু কোনো জনগণ সেটা গ্রহণ করেনি। কেন? জনগণকে তো এটা সম্পর্কে ইসলামিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, আমাদের দেশ ইসলাম ভিত্তিক। ফলে জনগণ কি বলেছে যে আল্লাহ আমাদের মুখ দিয়েছেন, আল্লাহ আমাদের উম্মত বাড়াতে বলেছেন, সো আমরা এইটা করলে পরে গুনাহ হবে, সো আমরা কেউ জনসংখ্যা নিয়ন্ত্রণে যাব না। পরে গভর্নমেন্ট দেখলো যে যে মানুষের মধ্যে ভুল ধারণাকে যদি দূর করতে না পারি তাহলে দেশের জনসংখ্যা কমবে না, অন্যদিকে এত জনসংখ্যার জন্য সুব্যবস্থা করা কঠিন। তখন গভর্নমেন্ট এই কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স রেটের উপরে হাত না দিয়ে তারা কি করলো, মানুষের অ্যাটিটিউডিনাল চেঞ্জকে প্রায়োরিটাইজ করলো। তাহলে কিভাবে অ্যাটিটিউডিনাল চেঞ্জ আনলো? তারা তখন মসজিদের যারা ইমাম ছিলেন, মসজিদের যারা হুজুর ছিলেন, তাদেরকে প্রশিক্ষণ দিলেন যে ইসলামে আসলে কি বলা আছে। ইসলামে উম্মত বাড়ানোর কথা বলা আছে, কিন্তু একই সাথে এটা বলা আছে যে আপনার যদি সামর্থ্য না থাকে প্রয়োজনে আপনি রোজা থাকেন, যাতে করে আপনার জৈবিক চাহিদা না জাগ্রত হয় এবং আপনি সন্তান জন্মদানের কোনো প্রক্রিয়ার সাথে লিপ্ত হন। অর্থাৎ আপনার তো সামর্থ্য থাকতে হবে। কারণ আপনি 12টা সন্তান জন্ম নিলেন আর বললেন মুখ তো একটা, হাত হচ্ছে 2টা, তাহলে কোনো না কোনো ভাবে আয় হবে। এবং আমি অনেক জায়গায় দেখেছি যে তারা তাদের মানে বাপ মা তারা কাজ করে না, ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় কাজে দিয়ে রেখেছে, তারা আয় করে, সেই আয় থেকে তারা খায়। হ্যাঁ, এরকম আমি দেখেছি। তাহলে এই ধরনের সুপারস্টিশন গুলো বা কুসংস্কার গুলো দূর করার ক্ষেত্রে আমাদের সোশ্যাল পলিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মেইনটেইন দ্য ইন্টারেস্ট অফ উইকার সেকশন অফ পপুলেশন, সোশ্যাল পলিসি অবশ্যই রাষ্ট্রের সকল জনগণের জন্য করে, কিন্তু স্পেশালি প্রায়োরিটাইজ করে কাদেরকে? যারা আমাদের সমাজের দুর্বল অংশ। কারা? বলেছে মার্জিনাল, যারা প্রান্তিক, ডিসঅ্যাডভান্টেজ যারা সুবিধা বঞ্চিত, ডেস্টিটিউট যারা দুর্দশাগ্রস্ত, এমন মানুষকে প্রায়োরিটাইজ করেই কিন্তু আমাদের সোশ্যাল পলিসি করা হয়। সে ফর এক্সাম্পল আমরা এখানে ক্লাসে যারা আছি, আমাদের কি কারো ভিজিটি কার্ড বা ভিজিএফ কার্ড আছে নাকি? আছে? না ম্যাম, আমার কাছে নেই। আমাদের কারো কাছেই নেই, আমাদের কারো কাছে নেই। কেন নেই? বিকজ উই আর নট মার্জিনাল, উই আর নট ডিসঅ্যাডভান্টেজড, উই আর নট ডেস্টিটিউট। তাহলে বাংলাদেশে তো এই প্রসেসটা আছে, তাহলে কেন রাখা হয়েছে? কিসের ভিত্তিতে রাখা হয়েছে? কেনই বা এটা প্রোভাইড করা হচ্ছে? এটার কারণ আমার সমাজে আপনার আমার প্রয়োজন নাই, কিন্তু সমাজে এমন কিছু উইকার সেকশন আছে, দুর্বল জনগোষ্ঠী আছে যাদের এটার প্রয়োজন আছে। তো তাদের জন্য রাষ্ট্রকে সোশ্যাল পলিসির আন্ডারে বলে নিতে হয়
যে যারা আমাদের সমাজের উইকার সেকশন, আমরা তাদের জন্য কিছু ব্যবস্থা নিব। সেই ব্যবস্থাগুলো কি? যেমন গরিব যারা, তাদের জন্য বিজিডি বিজিএফ কার্ড দিবে। যারা বৃদ্ধ, আমার বাবা বৃদ্ধ, কিন্তু কোনোদিন তিনি কিন্তু গভর্নমেন্টের কোনো অ্যালাউন্স নেননি। কেন? বিকজ হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ ক্যাপাসিটি টু মেনটেন হিমসেলফ টিল হিজ ডেথ। কিন্তু সব বাবার এই সক্ষমতা নাই। যারা গ্রামে বিলং করছে, যারা শহরে অনেক গরিব ঘরের বৃদ্ধ আছে, যাদের এই বৃদ্ধ ভাতাটা মাসে একবার যখন তারা পায়, পুত্র সন্তানের কাছে তার গুরুত্ব বেড়ে যায়, নাতি নাতনির কাছে তার গুরুত্ব বেড়ে যায়, ওইটার জন্য তাকে সবাই আদর যত্ন করে। সো দিস উইকার সেকশন নিড দিস কাইন্ড অফ অ্যালাউন্সেস। একজন বিধবা মহিলা, আমার চাকরি আছে, আমার দরকার নাই, আপনার সম্পদ আছে, আপনার দরকার নাই, আপনার বাবার সম্পত্তি আছে, আপনার শ্বশুরের সম্পত্তি আছে, স্বামীর সম্পত্তি আছে, আপনার দরকার নাই। বাট এমন অনেক বিধবা নারী আছে যে তার পুরো সংসার নিয়ে চলতে পারছে না, বাইরে কাজের জন্য তার যে স্কিল দরকার সেটা নাই, জব মার্কেট তাকে কোনো কাজ দিচ্ছে না। তাহলে সেই সমস্ত জায়গায় যখন তাকে বিধবা ভাতাটা দেওয়া হয়, সে অ্যাটলিস্ট কোনো ভুল পথে না গিয়ে ভালো পথে থাকছে, কাজের জন্য নিজের সুযোগকে খুঁজে নিতে চাচ্ছে। দিস আর দ্য উইকার সেকশন। তাহলে সোশ্যাল পলিসিতে যদি এগুলো বলা না থাকতো, গভর্নমেন্ট কি এই প্রোগ্রামগুলো নিত তাদের জন্য? নিত না। এই জন্য বলা হয়েছে সোশ্যাল পলিসি আমাদের সমাজের যারা বঞ্চিত, দুর্দশাগ্রস্ত এবং প্রান্তিক অবস্থানে আছে তাদের জন্য কি করে, যে তাদের জন্য এই সোশ্যাল পলিসির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাতে তাদের স্বার্থটা সুরক্ষিত হয়। এনশিওর দ্য ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। আমরা একটু আগে এই কথাটা বলেছি যে আমাদের সম্পদ সীমিত, কিন্তু এই সীমিত সম্পদের মধ্যে আমরা দেখি একটা সেকশন সম্পদের পাহাড় বানিয়ে ফেলছে, আরেকটা সেকশন সম্পদ নেই বলে রাস্তায় ধুকে ধুকে মরছে। তো এখন এই যে সম্পদ যার আছে, এটার পার্সেন্টেজ কত? আমরা দেখি এটার পার্সেন্টেজ অনলি 20% people they have the all kinds of capabilities of utilizing the resources. On the other hand, the 80% of people in our country, they don't have that kind of capacity. They don't have purchasing power. They are not actually able to face their basic needs. হ্যাঁ, যেখানে বেসিক নিডসটাই সে পূরণ করতে পারছে না। ঘর থাকলে বা খাদ্য নাই, খাদ্য থাকলে বস্ত্র নাই, বস্ত্র থাকলে মাথা গোঁজার ঠাঁই নাই, মাথা গোঁজার ঠাঁই থাকলে কোনো রকমে তার চিকিৎসা করার অর্থ নাই। এইরকম অবস্থা যেখানে চলে, সেখানে আমাদের রিসোর্সের ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হয়নি, এটা কিন্তু সহজেই বোঝা যায়। অর্থাৎ আমাদের সমাজের দিকে, মানুষের অবস্থানের দিকে আমরা যদি একটু একটু গভীর ভাবে চিন্তা করে তাকাই এবং এটা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারি সমাজের সম্পদ সঠিকভাবে বন্টিত হয়নি। তাহলে আমাদের সোশ্যাল পলিসি কি চাচ্ছে? যে এই যে বন্টিত হয়নি, এটার একটা রিডিস্ট্রিবিউশন হোক, পুনর্বন্টন হোক, যাতে করে এই সম্পদগুলো যে উইকার সেকশনটা আছে, যারা পাচ্ছে না, যে কারণে তারা এটা ভোগ করতে পারে না, আস্তে আস্তে একটু একটু করে তাদের মধ্যে তাদের কাছে নিয়ে যাওয়া, যাতে তারাও এটা সুযোগটা ভোগ করতে পারে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটাকে সোশ্যাল পলিসি প্রায়োরিটাইজ করেছে, সেটা হচ্ছে আমাদের ব্যাপক জনগোষ্ঠী আছে, আমরা যদি তাদেরকে শুধুমাত্র বানাতে পারি, এটা কি যেন বলে, মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের যে পপুলেশন ডিভিডেন্ডের জায়গাটা তৈরি হয়েছে, এইটাকে আমরা এক্সিলেন্ট ওয়েতে আমরা ইউজ করতে পারবো, এবং এই পপুলেশন আমাদের জন্য কোনো বাধা বা ভার হবে না, আমাদের জন্য কোনো হিন্ড্রেন্স তৈরি করবে না, আমাদের জন্য লায়াবিলিটিস হবে না, রাদার এই জনগোষ্ঠীটা আমাদের জন্য হিউম্যান রিসোর্স হয়ে যাবে। যে রিসোর্সকে আমরা প্ল্যান ওয়াইজ যদি ইউজ করি, তাদেরকে বিদেশে পাঠাই, তাদেরকে স্কিল ইনাফ করে গড়ে তুলি, তাহলে কি হবে? একটা রাষ্ট্র উন্নয়নের পথে এগিয়ে যাবে। তো সেই জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথাটাও সোশ্যাল পলিসি বলেছে, এবং সোশ্যাল পলিসি এখানে জীবনমুখী শিক্ষাকে এখন গুরুত্ব দিচ্ছে, যে আমরা সবাই যদি MA BA পাশ করে খালি ডেস্ক ওয়ার্ক চাই, তাহলে কৃষি কাজ করবে কে? ইন্ডাস্ট্রিতে শ্রমিক হবে কে? আপনার রাস্তাঘাটে ভেহিকল চালাবে কে? সায়েন্টিস্ট হবে কে? আপনার গণিতবিদ হবে কে? তাহলে সব ক্যাটাগরিতে তো আমার পিপল থাকতে হবে, এবং সব ক্যাটাগরিতেই মানুষকে তার বুদ্ধিদীপ্ত কাজগুলো দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এটার জন্য আমাদের দরকার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা সোশ্যাল পলিসির মাধ্যমে আমরা ওই ডেভেলপমেন্টটা ঘটানোর জন্য যে ওয়ে গুলো ব্যবহার করতে হবে, সেই ওয়ের দিক নির্দেশনাটা সোশ্যাল পলিসিতে থাকে। আরেকটা হচ্ছে সোশ্যাল সেফটি। আমরা এখন একবিংশ শতাব্দীর যে
অবস্থায় আছি, প্রতিনিয়ত আমাদের এমন কিছু কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে আমরা সামাজিক সুরক্ষা চাই। যেমন আমরা রাস্তাঘাটে মোহাম্মদপুরে গেলেই নাকি কোপাকুপি মারামারি হচ্ছে। হ্যাঁ, আপনি নিজেও জানেন না কখন এসে কোন দায়ের কোপটা আপনার গায়ে লাগছে। তাহলে এটা কি আমাকে কোনো সুরক্ষা দিচ্ছে? আমার কোপ লাগা বা মরে যাওয়ার উপরে আমার পুরো পরিবারটা কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। এটা গেল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। এটার বাইরে যদি আমরা বলি সোশ্যাল সেফটি কি হতে পারে, আমার বৃদ্ধ বয়সের কোনো নিরাপত্তা নাই। আমি যতদিন চাকরি করেছি আমার পরিবার মাথায় তুলে রেখেছে, এখন আমি আমার ছেলে বা ছেলের বউয়ের কাছে বোঝা। তো তারা আমাকে দেখতে চায়, সেটা কি হবে? আপনার সোশ্যাল সেফটিতে তাদের জন্য বৃদ্ধ ভাতা থাকতে হবে। আপনার দালিত এবং হরিজন শ্রেণীর কাছে যান, যাদেরকে অস্পৃশ্য বলে মানুষ গালি দেয়, কিন্তু একটা বার ভেবে দেখেন তো, যদি সারা ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় তারা ভূমিকা না রাখতো, সারা দেশের সুয়ারেজ লাইন গুলো তারা পরিষ্কার না করতো, ক্যান ইউ ইমাজিন what kind of situation will be there for one day, just one day, if they have stopped their work, what would be happen? সারা দেশের মধ্যে যে অস্বাস্থ্যকর পরিবেশটা তৈরি হবে, আমাদের কিন্তু জীবন ত্রাহি ত্রাহি হয়ে যাবে। তাহলে দ্যাট মিনস তাদের স্বার্থকে আমি দেখবো না, অথচ আমি আমাদের স্বার্থকে সুরক্ষিত রাখতে চাই। এটা তো হতে পারে না। একটা রাষ্ট্র পলিসি করে রাষ্ট্রের সকল জনগণের জন্য, গরিব হোক ধনী হোক। আমি 9টা ক্যাটাগরি গত ক্লাসে বলেছি, আপার 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 লোয়ার আপার মিডিল, লাইক যে মিডিল আপার মিডিল লোয়ার মিডিল মিডিল এবং লোয়ার আপার লোয়ার মিডিল এন্ড লোয়ার লোয়ার। এই যে 9টা ক্যাটাগরিজ অফ পিপল, অল অফ দ্য পিপল আর ইনক্লুডেড ইন দ্য সোশ্যাল পলিসি। তাহলে সোশ্যাল পলিসি সবার জন্য চিন্তা করবে, সবার জন্যই ব্যবস্থা তাদের রাখতে হবে। এই কথাগুলো এখানে বলা হয়েছে যে সুরক্ষা তাদেরকে দিতে হবে। আমাদের 9টা 20 পর্যন্ত ক্লাস। প্ল্যান্ড সোশ্যাল চেঞ্জে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সোশ্যাল পলিসি কি চায়। সোশ্যাল পলিসি চায় যে আনপ্ল্যান্ড ওয়েতে আমাদের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে কোন রকম যেন মানে আমাদের সোসাইটির জন্য প্রয়োজন নাই, অথবা সোসাইটি যেটাকে গ্রহণ করবে না এমন কোন পরিবর্তন সোশ্যাল পলিসি আনতে দিবে না। অর্থাৎ অবশ্যই পলিসিটা, সোশ্যাল পলিসিতে দিক নির্দেশনা দেওয়া থাকবে যে কোন ধরনের সামাজিক পরিবর্তন আসলে পরে সকল জনগণ এটাতে পার্টিসিপেট করবে, সকল জনগণ এটা সুবিধা ভোগ করতে পারবে, সকল জনগণ এই সুবিধার ভোগ করার মাধ্যমে তার অবস্থার উন্নয়ন ঘটাতে পারবে। সুতরাং যে কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন, এই পরিবর্তনটা হতে হবে প্ল্যান্ড, এই পরিবর্তনটা হতে হবে একসেপ্টেড, এই পরিবর্তনটা হতে হবে এক্সপেক্টেড, অর্থাৎ কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং পরিকল্পিত। তাহলেই শুধুমাত্র এটা আমাদের সমাজের জন্য ইতিবাচক একটা প্রভাব বয়ে নিয়ে আসবে। ফর্মুলেটিং সোশ্যাল ওয়েলফেয়ার প্ল্যানিং এন্ড প্রোগ্রাম, সেটা আমি এর আগেও বলেছি যে সোশ্যাল পলিসির উপর বেস করেই কিন্তু আমাদের কি তৈরি হয়, যে প্ল্যানিং এবং প্রোগ্রাম। পলিসির উপর বেস করে হবে প্ল্যানিং। আপনারা দেখেন যে আমাদের সোশ্যাল পলিসি হয়, আপনারা একটা কাজ করবেন, আপনারা তো অন্যান্য ক্লাসগুলো তো শুরু হয়েছে, আপনাদের এডুকেশন পলিসি, তারপরে আপনার যে উইমেন পলিসি, কয়েকটা পলিসি একটু আপনারা ডাউনলোড করে দেখবেন। পলিসিটা পড়লে পরে পলিসির অনেক জিনিসগুলো, বিশেষ করে প্রিম্বল, একটা পলিসিতে প্রথমেই থাকে ভূমিকা, কেন কোন সিচুয়েশন এই পলিসিটা গ্রহণ করতে গভর্নমেন্টকে বাধ্য করেছিল। অর্থাৎ সব পলিসিরই একটা ভূমিকা থাকে, একটা প্রেক্ষাপট থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে। হোয়াট ইজ দ্যাট ব্যাকগ্রাউন্ড, ওয়াই দ্যাট কাইন্ড অফ পলিসি উই হ্যাভ আন্ডারটেকেন, আমরা কেন নিয়েছি, গভর্নমেন্ট কেন নিয়েছে, এটা জানবেন। দ্বিতীয় থাকে ওই পলিসির উদ্দেশ্যগুলো কি, সেই উদ্দেশ্যের উপর বেস করে কি কি ধরনের কর্মসূচি নেওয়া যেতে পারে এবং এর স্ট্র্যাটেজি কি হবে এবং কোন মন্ত্রণালয় এগুলোকে বাস্তবায়িত করবে। এই 3টা ধাপে সাধারণত পলিসিগুলোকে সাজানো থাকে। এগুলো একটু দেখে নিবেন, তাহলে এই অনেক কথা আমার এখানে আসবে, যেগুলো পলিসির ওই গঠনটা যদি আপনার জানা থাকে তখন আপনি আমার এই ব্যাখ্যাটা ইজিলি বুঝতে পারবেন। যেমন এখানে আমি বলছি ফর্মুলেটিং সোশ্যাল ওয়েলফেয়ার প্ল্যানিং এন্ড প্রোগ্রামস, দ্যাট মিনস সোশ্যাল পলিসির আন্ডারে আপনি কি করবেন, সমাজ কল্যাণমূলক পরিকল্পনাগুলো আপনাকে গ্রহণ করতে হবে, এবং পরিকল্পনা যখন আপনার নেওয়া হয়ে যাবে তখন সেই পরিকল্পনার আলোকে আপনি কি কর্মসূচি নেবেন। যেমন আমি একটু আগে বললাম যে রাষ্ট্র যদি পলিসি নেয় কর্মজীবী নারীরা যাতে ঠিকভাবে কাজ করতে পারে তাদের জন্য হোস্টেলের জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে। তাহলে কর্মজীবী নারীদের জন্য যেখানে যেখানে আপনি হোস্টেল দেখছেন সেটা গভর্নমেন্টের প্রোগ্রামের আওতায় ওই হোস্টেল গুলো তৈরি করা হয়েছে, ওই ডে কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে। অথবা যে সমস্ত শিশুগুলো পিতা মাতার আদর থেকে বঞ্চিত তাদের জন্য শিশু নিবাস তৈরি করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ যেখানে তারা বাচ্চারা থাকবে, লালিত পালিত হবে এবং রাষ্ট্র তাদেরকে লেখাপড়া শিখিয়ে এমন একটা অবস্থায় নিয়ে যাবে, অর্থাৎ অল্টারনেটিভ কেয়ার সিস্টেম যেটাকে আমরা বলে থাকি। তো সেই
ব্যবস্থাটা করে দিবে, এইগুলো পলিসিতে বলা থাকে এবং সেখানে সেখান থেকে কি থাকবে যে আপনার এই প্রোগ্রামগুলোকে বলা থাকবে, ইন্ডিকেট করা থাকবে প্ল্যানিং এ। আর প্রোগ্রামটা হচ্ছে যেটা বাস্তবে আমরা দেখতে পাই কর্মসূচিগুলো যে কি কি আছে। রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন গভর্নমেন্টের অনেক বড় বড় সাইনবোর্ড, দোজ আর দ্য প্রোগ্রাম যেটার আন্ডারে এটা নেওয়া হয়েছে। কমব্যাট সোশ্যাল প্রবলেম, সোশ্যাল পলিসির মূল কাজটাই হচ্ছে সমাজে বিদ্যমান সমস্যাগুলোকে কমব্যাট করা, যেটা একটু আগে আমরা এরিয়ার মধ্যে পড়েছি। হাউজিং প্রবলেম, সোশ্যাল পলিসি উইল ইন্ডিকেট হুইচ কাইন্ড অফ ডিরেকশন উই হ্যাভ টু ফলো। আপনার ক্রাইম বেড়েছে, সোশ্যাল পলিসি will say what kind of situation actually responsible for these incidents and what will be the directives for this one. আপনার স্বাস্থ্য ক্ষেত্র আসলে প্রভাব সেইভাবে ভূমিকা রাখতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে? এই যে জিনিসগুলো আমরা বলছি, অর্থাৎ প্রতিটি সোশ্যাল প্রবলেমকে সর্ট আউট করা, অ্যাড্রেস করা, এটাকে রিসলিউশনের দিকে নিয়ে যাওয়া এবং সমাজে একটা স্মুথ কন্ডিশনকে বা ফেভারেবল কন্ডিশনকে এনশিওর করা, এটার দায়িত্ব হচ্ছে সোশ্যাল পলিসি। অ্যাচিভিং ইকুয়ালিটি, এটা তো আমরা ফার্স্টেই শুরু করেছিলাম যে সমাজে আসলে এত কিছু সোশ্যাল পলিসি কেন দিচ্ছে যাতে সমাজের প্রতিটি মানুষ সমতার ভিত্তিতে সমান রকম সুযোগ সুবিধাগুলোকে অ্যাভেল করতে পারে এবং সেই অনুযায়ী তারা তাদের সুযোগ সুবিধাগুলোকে ভোগ করতে পারে। আরেকটা হচ্ছে ইরাডিকেটিং কালচারাল ল্যাগ, আমাদের সমাজ ব্যবস্থা নন ইকোনমিক ফ্যাক্টর হচ্ছে কালচারাল ল্যাগ। একটা সংস্কৃতি যখন চলে আসে আরেকটা সংস্কৃতি সেটার সাথে চলতে পারে না। আপনারা দেখবেন আমাদের মধ্যে অনেকেরই জেনারেশন গ্যাপ থাকে। একটা জেনারেশন গ্যাপ কি আপনার ফ্যামিলিতে দেখবেন, সন্তান বলছে এরকম করলে কি সমস্যা, আপনি হয়তো বলছেন কই আমাদের আমলে তো আমরা এরকম দেখি নাই। দিস আর দ্য কালচারাল ল্যাগ। আমাদের এই সাংস্কৃতিক শূন্যতা কেন তৈরি হচ্ছে? কারণ প্রতিনিয়ত পৃথিবী যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে তার সাথে আমার সংস্কৃতি যদি কিপ পেস অর্থাৎ তাল মিলিয়ে না চলতে পারে, তখনই কিন্তু আমাদের এই সিচুয়েশন গুলো তৈরি হয়। সেই জন্য আমাদেরকে সোশ্যাল পলিসি সবসময় চেষ্টা করে কোনো সাংস্কৃতিক শূন্যতা যেন তৈরি না হয়, কারণ সাংস্কৃতিক শূন্যতা তৈরি হলে এখান থেকে আবার নতুন নতুন প্রবলেম ক্রিয়েট হবে। এই প্রবলেম ক্রিয়েট হলে বিদ্যমান সমস্যাকেই সমাধান করে উঠতে পারছে না সোশ্যাল পলিসি, আরো নতুন সমস্যা যদি এটার সাথে অ্যাড হয়, তাহলে what kind of situation will be happened and how we will tackle those kind of situation, এই কোয়েশ্চেন গুলো রেজ করতে থাকবে। তো যাই হোক, আমরা তাহলে দেখলাম যে সোশ্যাল পলিসি কেন আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আমরা এখানে অনেকগুলো জিনিস পেলাম যেগুলোর মাধ্যমে আমরা বলতে পারি যে দিস আর দ্য রিজনস ওয়াই দ্য সোশ্যাল পলিসি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন আওয়ার সোসাইটি। সিআর নির্বাচন হয়ে যাওয়ার পরে আমি সিআর কে দায়িত্ব দিব সাইদ সাহেবের কাছ থেকে আমাদের এই ক্লাসের যে এটাকে কি যেন বলে, রোল কলের যে কাগজটা, এটার একটা প্রিন্ট নেবেন, নিয়ে আপনি ওই ইয়ের মধ্যে আজকে প্রতিদিন যে আমাদের 38 39 জন থাকছে, আপনি তো ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছেন, সো মিথ্যা লেখার এখানে কোনো সুযোগ নাই। আমি ওটা দেখে জিনিসটাকে আপডেট করে নিব একদম লাস্ট ক্লাসে। সো এখন আপনারা আমার হোয়াটসঅ্যাপে শুধু এইটার ছবিটা পাঠিয়ে দেন। আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাডাম। ওকে, আপাতত আজকে 1-2 জন পাঠিয়ে দেন, আর বাকিটা যিনি সিআর হবেন পরবর্তীতে এটা তার দায়িত্ব হয়ে যাবে। সো সিআরই আমাকে ছবি পাঠাবেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এটার একটা ডকুমেন্ট আপনার কাছেও রাখবেন। আমি 20 ক্লাস আফটার 20 ক্লাস আপনার কাছ থেকে এটা আবার নিয়ে নিব এবং আমারটার সাথে মিলিয়ে নিব। ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি? জি ম্যাম। ওকে ওকে, তাহলে আমি আজকে এখানেই ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে আমরা ডিটারমিনেন্টস অফ সোশ্যাল পলিসি নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? স্লাইড নাম্বার কত ম্যাডাম? জি ম্যাম। স্লাইড নাম্বার ইনশাআল্লাহ, ম্যাডাম। 27। স্লাইড নাম্বার 27। আপনারা শুধু আমাকে ওই দিন এটা মনে করো যে ম্যাডাম আজকে 27 থেকে শুরু হবে। ওকে।